নমস্কার শ্রোতা বন্ধুরা, আমি দেবাঞ্জন আর তোমরা শুনছো অন্ধকারের ডায়েরি। আমাদের আজকের গল্প সুলেখক অমিতাভ সাহার কলমে একটি হাড় হিম করা ভূতের গল্প, ডুয়ার্সের নিশীথিনী। আজকের গল্পের শেষে রয়েছে একটি টুইস্ট, তাই গল্পটি শেষ অবধি শোনার অনুরোধ রইল। যারা সাবস্ক্রাইব করতে ভুলে যাচ্ছ, প্রত্যেক দিন গল্প শুনছো, তাদেরকে বলছি তারা প্লিজ সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে দিন, যাতে প্রত্যেক শনিবার ঠিক দুপুর 12:30টার সময় নতুন নতুন গল্প আপনাদের কাছে সবার প্রথমে এসে পৌঁছয়। তাহলে শুনতে থাকুন আজকের গল্প, ডুয়ার্সের নিশীথিনী। শিলিগুড়ির কোলাহল আর পিচ ঢালা রাস্তার চেনা রূপটা অনেকক্ষণ আগেই পেছনে ফেলে এসেছে শুভদ্বীপের ভাড়া করা জিপটা। ডুয়ার্সের মেন্দাবাড়ি জঙ্গলের এই দিকটায় বিকেল গড়াতেই কেমন যেন একটা মন খারাপ করা অন্ধকার নেমে আসে। দুই পাশে শতবর্ষী শাল, সেগুন আর খয়ের গাছের দুর্ভেদ্য দেওয়াল। গাছগুলোর মাথা এমনভাবে একে অপরের সাথে জড়িয়ে আছে যে দিনের বেলাতেও সূর্যের আলো মাটিতে পৌঁছানোর পথ পায় না। আর এখন তো প্রায় সন্ধে। কুয়াশার একটা পাতলা সাদা চাদর মাটি ঘেঁষে পাক খাচ্ছে। শুভদ্বীপ পেশায় থ্রিলার ঔপন্যাসিক। আসন্ন উপন্যাসের জন্য একটা জম্পেশ প্লট আর একাকিত্বের খোঁজে শহর থেকে তার এত দূরে আসা। ফরেস্ট ডিপার্টমেন্টের এক চেনা অফিসারের সোর্সে এই পুরনো ফরেস্ট রেঞ্জ হাউসের বুকিংটা সে পেয়েছে। জিপটা যখন একটা আধভাঙা লোহার গেট পেরিয়ে বাংলোর চত্বরে ঢুকল, চারপাশটা একেবারে নিস্তব্ধ। ব্রিটিশ আমলে তৈরি কাঠের এই পেল্লায় বাংলোটা কালের নিয়মে একটা ভৌতিক রূপ নিয়েছে। জায়গায় জায়গায় কাঠের তক্তায় শ্যাওলা ধরেছে, রং চটে বেরিয়ে এসেছে পুরনো স্যাঁতস্যাঁতে কাঠ। গাড়ির আওয়াজ পেয়ে বারান্দার টিমটিমে লণ্ঠনের আলো নিয়ে বেরিয়ে এলো কেয়ারটেকার গজেন বুড়ো। লোকটাকে প্রথম দেখাতেই শুভদ্বীপের শিরদাঁড়া দিয়ে একটা অদ্ভুত ঠান্ডা স্রোত বয়ে গেল। গজেনের বাঁচকটা পাথরের মতো সাদা, ছানি পড়ে পুরোপুরি অন্ধ। ডান চোখের দৃষ্টিটা বড্ড তীক্ষ্ণ, যেন মানুষের মনের ভেতরটা পড়ে ফেলতে পারে। শুভদ্বীপের ভারী ট্রাভেলার ব্যাগটা হাতে তুলে নিতে নিতে গজেন বুড়ো কর্কশ ফাটা গলায় বলল, শহর থেকে এসেছেন বাবু? এই জঙ্গল কিন্তু শহরের মতো নয়। দিনের বেলা শান্ত থাকলেও রাত নামলে কিন্তু জঙ্গল খেপে ওঠে। শুভদ্বীপ একটু হাসার চেষ্টা করে বলল, কেন, হাতির পাল বেরোয় নাকি এদিকে? গজেন বুড়ো ঘাড় নেড়ে লণ্ঠনটা একটু ওপরে তুলল। সেই আলোয় তার ফ্যাকাশে মুখটা আরো বিভৎস দেখালো। হাতি বাঘ তো চোখে দেখা যায় বাবু, যা চোখে দেখা যায় না তার ভয় তো সবচেয়ে বেশি। দোতলার বড় ঘরটায় আপনার থাকার ব্যবস্থা করেছি, আর একটা কথা মাথায় রাখবেন। গজেন বুড়ো একটু থামল। তার গলাটা এবার ফিসফিসানির মতো শোনালো। রাতে যদি কেউ আপনার দরজায় টোকা দেয় বা খুব চেনা গলায় আপনার নাম ধরে ডাকে, ভুলেও ছিটকিনি খুলবেন না। যাই হয়ে যাক, দরজা খুলবেন না বাবু। শুভদ্বীপের মতো একজন যুক্তিবাদী থ্রিলার লেখকের কাছে এসব কথা নিছকই কুসংস্কার। সে গজেনের কথায় পাত্তা না দিয়ে
দোতলার কাঠের ঘোরানো সিঁড়ি বেয়ে নিজের ঘরে চলে এলো। ঘরটা বেশ বড়, ব্রিটিশ আমলের ছোঁয়া স্পষ্ট। ঘরের ঠিক মাঝখানে একটা পেল্লায় মেহগনি কাঠের খাট, আর তার ঠিক উল্টো দিকে দেওয়াল জুড়ে রাখা একটা প্রমাণ সাইজের পুরনো আয়না। আয়নার কাঁচের পারদ জায়গায় জায়গায় খসে গিয়ে কালো দাগ পড়ে গেছে। ঘরের বাতাসে একটা ভ্যাপসা স্যাঁতস্যাঁতে গন্ধ। রাত তখন প্রায় 11টা। বাইরে টিপ টিপ করে বৃষ্টি শুরু হয়েছে। শুভদীপ ল্যাপটপটা বন্ধ করে টেবিলের উপর রাখা ল্যাম্পটা একটু উস্কে দিল। ক্রিস্টালের গ্লাসে ডার্ক রাম ঢেলে সবে একটা চুমুক দিয়েছে সে। পুরো জঙ্গল একেবারে নিস্তব্ধ। শুধু মাঝে মাঝে রাতচরা কোনো নাম না জানা পাখির ডানা ঝাপটানোর শব্দ আর এক টানা ঝিঁঝির ডাক। হঠাৎ শুভদীপের মনে হলো ঘরের তাপমাত্রা যেন এক ধাক্কায় বেশ কয়েক ডিগ্রি নেমে গেছে। এতক্ষণ যে গুমোট গরমটা ছিল সেটা নিমেষে উধাও হয়ে একটা কনকনে ঠান্ডা হাওয়া কোথা থেকে যেন ঘরে ঢুকলো। শুভদীপ খেয়াল করল তার নিজের নিঃশ্বাসের সাথে সাদা ধোঁয়া বেরোচ্ছে। ঠিক তখনই শব্দটা হলো। খুব চেনা ভারী অথচ ছন্দবদ্ধ একটা শব্দ। কোনো মেয়ের পায়ের ভারী রূপোর তোড়ার আওয়াজ। এই মাঝরাতে এই দুর্গম জঙ্গলের পরিত্যক্ত প্রায় বাংলোয় কোনো মেয়ের তোড়ার আওয়াজ। শব্দটা আসছে ঠিক ঘরের বাইরের কাঠের করিডোর থেকে। কেউ যেন খুব ধীর অলস পায়ে হেঁটে আসছে শুভদীপের ঘরের দরজার দিকে। কাঠের মেঝেতে সেই ভেজা পায়ের শব্দ আর তোড়ার আওয়াজ ক্রমশ স্পষ্ট হচ্ছে। শুভদীপের হাতের গ্লাসটা স্থির হয়ে গেল। গজেন বুড়ো কি আর কাউকে দোতলায় থাকতে দিয়েছে? কিন্তু সে তো নিজের চোখেই দেখেছে পুরো বাংলো ফাঁকা। পায়ের শব্দটা ঠিক শুভদীপের দরজার ওপাশে এসে থেমে গেল। শুভদীপের হৃৎপিণ্ডের গতি বেড়ে গেছে। রামের নেশা এক সেকেন্ডে উবে গেল। এবার দরজার নিচ দিয়ে ঘরের ভেতর একটা অদ্ভুত গন্ধ ঢুকতে শুরু করল। তীব্র বুনো জুঁই ফুলের গন্ধ। আর তার ঠিক নিচেই চাপা পড়ে থাকা একটা কাঁচা মাংস পচার উৎকট দুর্গন্ধ। শুভদীপের পাকস্থলী মোচড় দিয়ে উঠল। আর ঠিক তখনই দরজার কাঠের উপর কেউ খুব হালকা করে নখ ঘষতে শুরু করল। দরজার ওপার থেকে ভেসে আসা সেই বুনো জুঁই আর কাঁচা মাংসের পচা গন্ধটা শুভদীপের মগজ ধীরে ধীরে অবশ করে দিচ্ছিল। বাইরে ডুয়ার্সের গভীর জঙ্গল একেবারে নিস্তব্ধ, কিন্তু এই বন্ধ ঘরের ভেতর শুভদীপের হৃৎপিণ্ডের আওয়াজ হাতুড়ির মতো বাজছে। দরজার কাঠের ওপর সেই খসখস শব্দটা হঠাৎ থেমে গেল। শুভদীপ গলা স্বাভাবিক রাখার প্রাণপণ চেষ্টা করে হাঁক দিল।
কে কে ওখানে? কিন্তু গলার স্বরটা কেমন যেন কেঁপে গেল। বাইরে থেকে কোনো উত্তর নেই। কয়েক সেকেন্ডের একদম বন্ধ করা নীরবতা। তারপর দরজার একেবারে নিচ থেকে যেন মেঝের সাথে মুখ লাগিয়ে কেউ ফিস ফিস করে উঠল। গলাটা ফিসফিসানির মতো হলেও ঘরের চার দেওয়ালে সেটা অদ্ভুতভাবে প্রতিধ্বনিত হল। খুব মিষ্টি আদিম এক নারী কণ্ঠ। সুরের মধ্যে এমন একটা মাদকতা আর হাড় হিম করা আমন্ত্রণ লুকিয়ে আছে যা যে কোনো পুরুষের রক্ত একই সাথে গরম এবং শীতল করে দিতে পারে। দরজাটা খোলো না, বড্ড শীত করছে আমার। কতকাল আমি ঠান্ডায় দাঁড়িয়ে আছি। শুভদীপের পা দুটো যেন কেউ মেঝের সাথে পেরেক দিয়ে আটকে দিয়েছে। গজেন বুড়োর কথাটা তার মগজে অ্যালার্মের মতো বাজছে। ভুলেও দরজা খুলবেন না। একজন থ্রিলার লেখকের যুক্তিবাদী মন চিৎকার করে বলছে, এটা মানুষের গলা নয়। এই দুর্গম জঙ্গলে মাঝরাতে কোনো মেয়ের আসার কথাই নয়। কিন্তু ওই মোহময়ী গলাটা যেন তাকে জাদু মন্ত্রে সম্মোহিত করে ফেলছে। শুভদীপ নিজের ইচ্ছার বিরুদ্ধেই মন্ত্রমুগ্ধের মতো এক পা দু পা করে দরজার দিকে এগোতে শুরু করল। তার হাতটা যখন দরজার ভারী লোহার ছিটকিনির ঠিক ওপরে, ঠিক তখনই এক অদ্ভুত অস্বস্তিতে সে থমকে গেল। মনে হলো ঘরের ভেতর সে একা নয়, কেউ একজন এক দৃষ্টে তার দিকে তাকিয়ে আছে। শুভদীপ খুব ধীরে ধীরে মাথা ঘুরিয়ে তাকালো ঘরের উল্টো দিকে সেই প্রমাণ সাইজের পুরনো আয়নাটার দিকে। আয়নার কাঁচের পারদ জায়গায় জায়গায় খসে গেলেও ল্যাম্পের আলোয় ভেতরের দৃশ্যটা স্পষ্ট। আয়নার ভেতর শুভদীপের ঠিক পেছনে সেই পেল্লায় মেহগনি খাটের ওপর বসে আছে একটা ছায়া, একটা নারী মূর্তি। তার এক ঢাল এলোমেলো ভিজে কালো চুল মেঝে পর্যন্ত লুটিয়ে পড়েছে, মুখটা নিচের দিকে নামানো। শুভদীপের শিরদাঁড়া দিয়ে একটা ঠান্ডা স্রোত নেমে গেল। দরজার ওপাশে কেউ নেই, যা আছে তা এই ঘরের ভেতরেই, ঠিক তার পেছনে। অথচ সে পরিষ্কার জানে ঘরের দরজা ভেতর থেকে বন্ধ। আয়নার ভেতরেই মূর্তিটি এবার ধীরে ধীরে মুখ তুলল। গায়ের রং পাহাড়ি বরফের মতো ফ্যাকাশে সাদা, কিন্তু চোখ দুটো। শুভদীপের নিঃশ্বাস আটকে এলো। মেয়েটার চোখের মনি বলে কিছু নেই, পুরোটাই যেন দুটো গভীর অন্ধকার গহ্বর। আর সেই শূন্য গহ্বর থেকে ঠিকরে বেরোচ্ছে এক আদিম হিংস্র লালসা। আয়নার ভেতরেই মূর্তিটি খাট থেকে নামল। তার পরনের পুরনো ধাঁচের শাড়িটা কাঁধ থেকে খসে পড়েছে। চামড়ায় একটা মরা নীলচে আভা। সে ধীর পায়ে প্রায় ভাসতে ভাসতে এগিয়ে আসতে শুরু করল শুভদীপের পিঠের দিকে। প্রতিটা পদক্ষেপে
সেই ভারী তোড়ার আওয়াজ। শুভদীপ বাস্তব আর বিভ্রমের মাঝে আটকে গেছে। সে ঘাড় ঘুরিয়ে পেছনে তাকানোর সাহস পাচ্ছে না। সে জানে তার পেছনে কেউ নেই, অথচ আয়না বলছে মৃত্যু তার ঘাড়ের একেবারে কাছে নিঃশ্বাস ফেলছে। হঠাৎ হঠাৎ তার ঘাড়ে একটা সত্যিকারের হাড় কাঁপানো বরফ শীতল হাতের স্পর্শ লাগলো। ভেজা স্যাঁতস্যাঁতে কয়েকটা আঙুল তার ঘাড় বেয়ে নেমে এলো কলারের কাছে। কানের একেবারে কাছে সেই ফিসফিসানি গলার স্বরে এক তীব্র কামার্ত মাদকতা। বড্ড একা লাগে আমার। এতগুলো বছর ধরে আমি শুধু এই ঘাটটায় তোমার জন্যই অপেক্ষা করে আছি শুভদীপ। নিঃশ্বাসের সাথে আসা সেই পচা মাংস আর জুঁই ফুলের গন্ধে শুভদীপের স্নায়ু অবশ হয়ে যাওয়ার উপক্রম হলো। সে জানোয়ারের মতো একটা অস্ফুট চিৎকার করে ছিটকে দরজার কাছ থেকে সরে যেতে চাইল, কিন্তু আতঙ্কে তার পা টলে গেল। সজোরে ধাক্কা খেল টেবিলটার সাথে। রামের গ্লাস আর কেরোসিনের ল্যাম্পটা মেঝেতে ছিটকে পড়ে সশব্দে ভেঙে চুরমার হয়ে গেল। ঘরটা নিমেষে ডুবে গেল এক নিশ্ছিদ্র জমাট অন্ধকারে। শুভদীপ মেঝেতে পড়ে খাবি খাচ্ছে, আর সেই নিস্তব্ধ অন্ধকারের মধ্যেই সে স্পষ্ট শুনতে পেল ভারী মেহগনি খাটের পুরনো স্প্রিংগুলো আওয়াজ করে উঠল, যেন কেউ তার ভারী স্যাঁতস্যাঁতে শরীর নিয়ে বিছানায় শুল। তারপর অন্ধকার ফুঁড়ে দুটো কনকনে ঠান্ডা হাত সাপের মতো এগিয়ে এসে শুভদীপের গলাটা পেঁচিয়ে ধরল। শ্বাসরুদ্ধ হয়ে এলো তার। এরপর চারপাশের পৃথিবী ক্রমশ তলিয়ে গেল এক গভীর চেতনাহীন অন্ধকারে। জানলার সার্সির ফাঁক দিয়ে আসা ডুয়ার্সের কড়া তীক্ষ্ণ রোদে যখন শুভদীপের জ্ঞান ফিরল, তখন সকাল বেশ গড়িয়ে গেছে। সে মেঝের ওপরেই পড়েছিল, চারপাশটা লণ্ডভণ্ড, ভাঙা ল্যাম্পের কাঁচ আর ক্রিস্টালের গ্লাসের টুকরো ছড়ানো। মাথাটা দপদপ করছে, যেন কেউ হাতুড়ি পেটাচ্ছে ভেতর থেকে। ঘরের ভেতর ডার্ক রামের তীব্র গন্ধ, কিন্তু তার ঠিক নিচেই এখনো যেন সেই বুনো জুঁই আর কাঁচা মাংসের পচা গন্ধটা ফিস ফিস করছে। বাবু, 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 দরজাটা খুলুন বাবু। বাইরে থেকে দরজায় এক টানা ধাক্কা পড়ছে। গজেন বুড়োর গলা। শুভদীপ টলতে টলতে উঠে দাঁড়ালো, গলা শুকিয়ে কাঠ। কোনো মতে ছিটকিনিটা খুলে দিতেই গজেন বুড়ো চায়ের কেটলি আর কাপ হাতে ঘরে ঢুকল। শুভদীপের ফ্যাকাশে বিধ্বস্ত মুখ আর লণ্ডভণ্ড ঘরের দিকে একবার তাকিয়েই বুড়ো সব বুঝে গেল। সে চায়ের কাপটা খুব শান্তভাবে টেবিলের একপাশে নামিয়ে রেখে নিচু খসখসে গলায় বলল, আমি তো বলেইছিলাম বাবু, জঙ্গল খেপে আছে। সে কাল রাতে এসেছিল তো আপনার কাছে। শুভদীপ আর নিজের মাথা ঠিক রাখতে পারল না। সে এক ঝটকায় এগিয়ে গিয়ে গজেন বুড়োর কলার চেপে ধরল। কে সে?
কাল রাতে ওই আয়নার ভেতরে আমি কাকে দেখলাম গজেন? আমার ঘাড়ের কাছে কার হাত ছিল? সত্যি করে বলো, এই ঘরে কি হয়েছিল, নইলে আজ আমি পুলিশ ডাকবো। গজেন বুড়ো বাধা দিল না। তার সেই পাথরের মতো সাদা অন্ধ চোখটা জানলা দিয়ে বাইরের ঘন জঙ্গলের দিকে স্থির হয়ে রইল। একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, পুলিশ দেখে কোনো লাভ নেই বাবু। পুলিশের হাত জ্যান্ত মানুষের কাছে পৌঁছায়, মরা মানুষের কাছে নয়। ও হলো চামেলির আত্মা। চামেলি? শুভদীপ কলার ছেড়ে দিয়ে খাটের ওপর ধপ করে বসল। গজেন বলতে শুরু করলো, হ্যাঁ বাবু, আজ থেকে প্রায় 80 বছর আগের কথা। তখন জঙ্গল আরো ঘন ছিল। ব্রিটিশ সাহেব ম্যাকফারসন এই বাংলোটা বানিয়েছিলেন। লোকটা একটা আস্ত শয়তান। চামেলি এই জঙ্গলেরই এক সাঁওতাল মেয়ে, রূপে যেন একেবারে সাক্ষাৎ আগুন। সাহেব তাকে জোর করে তুলে এনে বাংলোয় নিজের রক্ষিতা বানিয়ে রেখেছিলেন। দিনের বেলায় সে থাকতো নিচের তলার খাঁচায় বন্দি পাখির মতো, আর রাতে ওই দোতলার ঘরে চলতো সাহেবের পৈশাচিক লালসার উৎসব। গজেন একটু থামল। শুভদীপ রুদ্ধশ্বাসে শুনছে। ডুয়ার্সের সকালের আলোতেও তার শরীরটা আবার কেমন ঠান্ডা হতে শুরু করেছে। কিন্তু চামেলি ওই সাহেবের সেই খাঁচায় থাকতে চায়নি। সে ভালোবাসতো এক স্থানীয় কাঠুরিয়াকে। এক বৃষ্টির রাতে চামেলি এই ঘর থেকে পালানোর চেষ্টা করে ওই কাঠুরিয়ার হাত ধরে, কিন্তু সাহেবের কাছে ধরা পড়ে যায়। সাহেব যে কি ভয়ঙ্কর রাগী ছিল তা বলার নয়। সাহেব সেই কাঠুরিয়ার পেছনে নিজের পোষা শিকারী কুকুরগুলোকে লেলিয়ে দেয়, আর চামেলিকে। গজেন বুড়ো কাঁপা কাঁপা হাতে মেহগনি খাটের মোটা পায়াগুলোর দিকে আঙুল তুলল। ওই খাটের পায়ার সাথে বেঁধে চামড়ার শাবুক দিয়ে মেরে মেরে খুন করে। চামেলির আর্তনাদে সেদিন মেন্দাবাড়ির জঙ্গল কেঁপে উঠেছিল বাবু। ওর রক্তে ভেসে গিয়েছিল এই ঘরের কাঠের মেঝে। বডিটা সাহেব রাতের অন্ধকারেই কালজানি নদীর জলে ভাসিয়ে দেয়। কেউ কোনোদিন টেরও পায়নি। শুভদীপের শিরদাঁড়া বেয়ে একটা হিমশীতল স্রোত নেমে গেল। সে যে খাটটায় বসে আছে, 80 বছর আগে সেখানেই এক নৃশংস খুন হয়েছিল। তারপর থেকে চামেলির অতৃপ্ত ক্ষুধার্ত আত্মা এই ঘরেই আটকে আছে বাবু। যে পুরুষই এই ঘরে একা রাত কাটাতে আসে, চামেলি তার সাথে এক মায়াবী আদিম প্রেমের খেলা খেলতে চায়। সে পুরুষ মানুষের শরীরের উত্তাপ খোঁজে। কাল রাতে এসে শুধু আপনাকে শুঁয়েছে, আপনার দুর্বলতা মেপেছে। কিন্তু আজ রাতে সে তার পুরো পাওনা আদায় করতে আসবে। চামেলির সাথে রাত কাটানো কোনো পুরুষ আজ পর্যন্ত জ্যান্ত ফিরে যায়নি। গজেন বুড়ো দরজার দিকে পা বাড়ালো। ঘুরে দাঁড়িয়ে শেষবারের মতো বলল, পারলে আজই এই বাংলো ছাড়ুন বাবু। সূর্য ডোবার আগে এই অভিশপ্ত সীমানা পার হয়ে যান, না হলে কাল হয়তো আমাকে আপনার লাশটা ওই খাটের ওপর থেকে নামাতে হবে। গজেন চলে যাওয়ার পর শুভদীপ একা ওই মেহগনি খাটের ওপর বসে রইল। তার যুক্তিবাদী মন চিৎকার করে বলছে এখনই ব্যাগ গুছিয়ে শিলিগুড়ি ফিরে যেতে।
প্রাণ বাঁচানোটা এখন সবচেয়ে জরুরি। কিন্তু এক অদ্ভুত অমোঘ আকর্ষণ তাকে শিকলের মতো বেঁধে রাখছে। একজন ঔপন্যাসিক হিসেবে এমন এক আদিম কামার্ত অশরীরী অভিজ্ঞতার হাতছানি সে কি করে উপেক্ষা করবে? কাল রাতের সেই বুনো জুঁই ফুলের গন্ধ আর বরফ শীতল হাতের স্পর্শ তার মগজে এক বিষাক্ত নেশা ধরিয়ে দিয়েছে। শুভদীপ ব্যাগ গোছালো না। সে আজ রাতের জন্য অপেক্ষা করবে। কি কেমন লাগছে গল্পটি? ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন ও হাইপ বাটনটি ক্লিক করে আরও শ্রোতা বন্ধুদের কাছে পৌঁছে দেবেন। আমাদেরকে ফেসবুক ও ইনস্টাগ্রামে ফলো করতে ভুলবেন না। লিংক রইল ডেসক্রিপশন বক্সে। আসুন শুনে নিই গল্পের বাকি অংশ। বিকেল গড়াতেই ডুয়ার্সের আকাশ তার আসল ভয়ঙ্কর রূপ ধারণ করল। কালো মেঘে ঢেকে গেল চারপাশ। শুরু হলো ঝড়ের তাণ্ডব। শোঁ শোঁ দমকা হাওয়া আর তার সাথে মুষলধারে বৃষ্টি। বাংলোর চারপাশের প্রাচীন শাল আর সেগুনের মাথাগুলো ঝড়ে এমনভাবে দুলতে লাগলো যেন হাজার হাজার প্রেতাত্মা মুক্তির আনন্দে হাত পা ছুঁড়ছে। সন্ধে নামতেই বাংলোর পুরনো জেনারেটরটা বিগড়ে গেল। পুরো দোতলা গুটগুটে অন্ধকারে ডুবে গেছে। গজেন বুড়োর কোনো সাড়া শব্দ নেই। সে হয়তো নিচতলায় নিজের ঘরে খিল তুলে বসে আছে। শুভদীপ টেবিলের উপর একটা মোমবাতি জ্বালিয়ে সেই মেহগনি খাটের ওপর বসে আছে একা। বাইরে থেকে বৃষ্টির ছাট এসে কাঁচের জানলায় আছড়ে পড়ছে। তার বুকের ভেতর হৃৎপিণ্ডটা হাতুড়ির মতো পিটছে। এটা কি শুধুই মৃত্যু ভয়, নাকি কোনো নিষিদ্ধ আকাঙ্ক্ষার চরম উত্তেজনা? যুক্তিবাদী মন আজ পুরোপুরি আত্মসমর্পণ করেছে এক আদিম কৌতূহলের কাছে। রাত তখন ঠিক 12টা। ঝড়ের দাপট হঠাৎ করেই জাদুর মতো থেমে গেল। ডুয়ার্সের জঙ্গল অস্বাভাবিক রকমের নিস্তব্ধ হয়ে পড়ল। একটা ঝিঁঝি পোকার ডাকও শোনা যাচ্ছে না। ঠিক সেই মুহূর্তে ঘরের তাপমাত্রা এক ধাক্কায় হিমাঙ্কের নিচে নেমে গেল। শুভদীপের মুখ থেকে আবার সাদা ধোঁয়া বেরোতে শুরু করেছে। আর সেই সাথে ফিরে এলো সেই চেনা মায়াবী গন্ধটা, উগ্র বুনো জুঁই ফুলের গন্ধ, যার ঠিক নিচেই চাপা পড়ে আছে এক দলা পচা মাংসের উৎকট দুর্গন্ধ। শুভদীপ চমকে উঠল। দরজায় কেউ টোকা দেয়নি। ছিটকিনি ভেতর থেকে শক্ত করে বন্ধ থাকা সত্ত্বেও ভারী কাঠের দরজাটা খুব ধীরে আপন মনে খুলে গেল। ঘরের ভেতরে হাওয়া না থাকলেও মোমবাতির শিখাটা থরথর করে কাঁপতে শুরু করল। দরজার ওপাশে অন্ধকার করিডোরে দাঁড়িয়ে আছে সে, চামেলি। আজ আর কোনো আয়নার বিভ্রম নয়, কোনো ছায়ামূর্তি নয়। চামেলি সশরীরে উপস্থিত। তার পরনে 80 বছর আগের সেই পুরনো ছেঁড়া শাড়ি, এক ঢাল মেঘের মতো কালো চুল ভিজে জবজবে। তা থেকে টপ টপ করে জল ঝরে পড়ছে কাঠের মেঝেতে। আজ তার চোখের সেই শূন্য গহ্বর নেই। তার বদলে সেখানে জলজল করছে একজোড়া গভীর সম্মোহনী আর কামার্ত চোখ। গায়ের রং চাঁদের আলোর মতো সাদা।
চামেলি ধীর পায়ে ঘরের ভেতর ঢুকল। তার প্রতিটি পদক্ষেপে সেই ভারী রূপোর তোড়ার আওয়াজ। শুভদীপের শরীরের সমস্ত রক্ত যেন জমে বরফ হয়ে গেছে। সে পালাতে চাইছে, কিন্তু স্নায়ু তার কথা শুনছে না। চামেলির ওই আদিম বন্য সৌন্দর্য তাকে আষ্টে পৃষ্ঠে বেঁধে ফেলেছে একটা অদৃশ্য মাকড়সার জালে। চামেলি এসে দাঁড়ালো খাটের একেবারে সামনে। শুভদীপের চোখের দিকে তাকিয়ে তার ফ্যাকাশে ঠোঁটের কোণে ফুটে উঠল এক হিমশীতল মোহময়ী হাসি। তুমি তো অন্য পুরুষদের মতো ভয়ে পালিয়ে যাওনি। আমি জানতাম তুমি আমার জন্যই অপেক্ষা করবে। চামেলির গলাটা ঠিক মানুষের মতো নয়, যেন বহু দূর থেকে ভেসে আসা কোনো প্রতিধ্বনি। চামেলি খাটের উপর উঠে বসল শুভদীপের ঠিক পাশে। তার ভিজে স্যাঁতস্যাঁতে শরীর থেকে একটা কনকনে ঠান্ডা ভাব উঠে আসছে। শুভদীপ মোমবাতির আলোয় স্পষ্ট দেখতে পাচ্ছে চামেলির কলার বোনের কাছে ৮০ বছর আগের চাবুকের সেই গভীর কালচে দাগগুলো। সাহেব তাকে এখানেই চাবুক মেরেছিল। বড্ড শীত করছে আমার, একটু উষ্ণতা দেবে না? চামেলি তার দুটো বরফ শীতল হাত শুভদীপের গলার দুপাশে রাখল। স্পর্শটা এতই ঠান্ডা যে শুভদীপের মনে হলো কেউ যেন তার চামড়ায় জ্বলন্ত বরফ ঘষে দিচ্ছে। চামেলির মুখটা ধীরে ধীরে এগিয়ে আসছে শুভদীপের মুখের দিকে। তার নিঃশ্বাসে কবরের ভ্যাপসা গন্ধ আর জুঁই ফুলের সুবাস মিলে মিশে একাকার। শুভদীপ বুঝতে পারছে তার হৃদস্পন্দন ক্রমশ ধীর হয়ে আসছে। চামেলি তার শরীর থেকে জীবনের সমস্ত উত্তাপ শুষে নিচ্ছে। এই মোহময়ী আলিঙ্গন আসলে একটা মরণ ফাঁদ। ওই ফ্যাকাশে ঠোঁট জোড়া একবার তার ঠোঁট ছুলে তার আত্মাও চিরকালের জন্য এই মেহগনি খাটের অভিশাপে বন্দী হয়ে যাবে। চামেলি ফিসফিস করে উঠল, এসো আমার কাছে এসো। শুভদীপ প্রাণপণে চিৎকার করতে চাইল, কিন্তু গলা দিয়ে কোনো আওয়াজ বেরোল না। তার চোখের পাতা ভারী হয়ে আসছে। চারপাশের পৃথিবী ক্রমশ তলিয়ে যাচ্ছে এক গভীর অন্ধকার খাদের দিকে। ভারী মেহগনি খাটটা চামেলির ওজনে আওয়াজ করে উঠল। মৃত্যুর এই আদিম শীতল চুম্বন থেকে শুভদীপের নিস্তার পাওয়ার আর কোনো রাস্তাই যেন খোলা নেই। চামেলির সেই বরফ শীতল ফ্যাকাশে ঠোঁট জোড়া শুভদীপের ঠোঁট ছুঁতে আর মাত্র কয়েক ইঞ্চির দূরত্ব। শুভদীপের শিরদাঁড়া বেয়ে একটা পক্ষাঘাতের মতো অসারতা নেমে আসছে। বুকের ভেতর হৃৎপিণ্ডটা ধুকপুক করছে ঠিকই, কিন্তু চামেলির ভিজে শরীর থেকে বেরিয়ে আসা সেই আদিম হাড় জমানো ঠান্ডা ভাব তার ফুসফুসের সমস্ত অক্সিজেন যেন নিমেষে শুষে নিচ্ছে। সে বুঝতে পারছে এই চুম্বন প্রেমের নয়, এ হলো মৃত্যুর এক অমোঘ পৈশাচিক চুক্তি।
এই চুক্তি একবার হয়ে গেলে ডুয়ার্সের এই অভিশপ্ত বাংলো থেকে তার আর জ্যান্ত ফেরা হবে না। এসো, আমার কাছে এসো। চামেলির ফিসফিসানিটা এখন আর আগের মতো মিষ্টি লাগছে না। তার মধ্যে লুকিয়ে আছে ৮০ বছরের এক পুঞ্জীভূত ক্ষুধার্ত আক্রোশ আর লালসা। শুভদীপের যুক্তিবাদী মন শেষবারের মতো বিদ্রোহ করে উঠল। সে মরতে চায় না, শহরের কোলাহল ছেড়ে এই জঙ্গলে এসে এক অতৃপ্ত আত্মার শিকার হতে পারে না। তার ডান হাতটা খাটের ওপর অসাড় হয়ে পড়েছিল। মরিয়া হয়ে সে হাতটা সামান্য নাড়ানোর চেষ্টা করল। চামেলির নজর তখন শুভদীপের চোখের দিকে। সে তার শিকারের চোখের মৃত্যু ভয় দাঁড়িয়ে দাঁড়িয়ে উপভোগ করছে। সেই সুযোগে শুভদীপের আঙুলগুলো বিছানার চাদর খামচে ধরে আস্তে আস্তে পৌঁছালো ঠিক তার মাথার কাছে রাখা ছোট টেবিলটার উপর। সেখানে জ্বলছে সেই একমাত্র মোমবাতিটা, যার নিভু নিভু আলোয় এই আদিম মরণ খেলা চলছে। শুভদীপের আঙুল স্পর্শ করল মোমবাতির ভারী পিতলের স্ট্যান্ডটা। চামেলির ঠোঁট যেই শুভদীপের ঠোঁট আলতো করে ছুঁয়েছে, এক অসহ্য জ্বলন্ত বরফের মতো যন্ত্রণায় শুভদীপের মাথাটা ফাঁকা হয়ে গেল। মনে হলো হাজারটা ছুঁচ একসাথে তার ঠোঁটে ফুটছে। কিন্তু ঠিক সেই ভগ্নাংশ সেকেন্ডেই শুভদীপ তার শরীরের শেষ রক্তবিন্দু আর অ্যাড্রিনালিন এক করে ডান হাতটা সজোরে তুলে আনল। তারপর জ্বলন্ত মোমবাতিটা সোজা চামেলির মুখের উপর চেপে ধরল। আগুনের ছ্যাঁকা লাগতেই ডুয়ার্সের নিস্তব্ধ জঙ্গল চিরে একটা হাড় হিম করা কান ফাটানো আর্তনাদ ছিটকে বেরোলো। না, আওয়াজটা মানুষের নয়। একসাথে 10টা বন্য জন্তুকে জ্যান্ত পুড়িয়ে মারলে যেমন শব্দ হয়, ঠিক তেমন। চামেলির মোহময়ী কামার্ত রূপটা এক লহমায় গলে খসে পড়তে শুরু করলো। আগুনের আঁচে তার মায়াজাল ছিন্ন হয়ে গেছে। শুভদীপের চোখের সামনে চামেলির সেই ফ্যাকাশে সাদা নিখুঁত মুখটা নিমেষে পচে গলে গেল। বেরিয়ে এলো একটা অর্ধদগ্ধ বিভৎস মাথার খুলি। খুলির চোখের কোটরে কিলবিল করছে সাদা সাদা পোকা। চোয়ালের হাড়গুলো ভাঙা। ৮০ বছর আগে চাবুক খেয়ে বিভৎস অত্যাচার সহ্য করে মরা এক বিকৃত লাশের আসল চেহারা ফুটে উঠল চোখের সামনে। চামেলির সেই অতৃপ্ত আত্মা দুহাতে নিজের বিকৃত মুখটা ঢেকে মেহগনি খাট থেকে ছিটকে পড়ল মেঝেতে। ঘর জুড়ে এখন শুধুই পচা মাংস পোড়ার উৎকট দুর্গন্ধ। চামেলির শরীরটা একটা ঘন কালো ধোঁয়ায় পরিণত হয়ে ধীরে ধীরে মিলিয়ে যেতে শুরু করলো মেহগনি খাটের পুরনো কাঠের ফাটলের ভেতর। শুভদীপ আর এক মুহূর্ত অপেক্ষা করল না। হাঁপাতে হাঁপাতে খাট থেকে লাফিয়ে নামল। তার পুরো শরীর ঘামে ভিজে জবজবে। সে কোনো মতে শরীরের ভারসাম্য বজায় রেখে দেওয়ালে ভর দিয়ে হাঁপাতে লাগল। আজ রাতের মতো সে মৃত্যুকে ফাঁকি দিতে পেরেছে ঠিকই, কিন্তু এই ভয়ঙ্কর লড়াই তাকে বুঝিয়ে দিয়েছে আসল বিপদ এখনো কাটেনি। চামেলির সেই বিভৎস অর্ধদগ্ধ আত্মাটা মেহগনি খাটের ফাটলে মিলিয়ে যাওয়ার পর ঘরের ভারী গুমোট হাওয়াটা এক লহমায় হালকা হয়ে গেল। জানলার কাঁচ ভেদ করে ডুয়ার্সের জঙ্গলে ভোরের প্রথম ফ্যাকাশে আলো এসে পড়েছে। ঝড়ের তাণ্ডব থেমে গিয়ে বাইরে এখন এক অদ্ভুত শ্মশানের মতো নিস্তব্ধতা। শুভদীপ দেওয়াল ঘেঁষে মেঝেতে বসে হাঁপাচ্ছে। তার কপাল বেয়ে ঘাম ঝরছে আর ঠোঁট দুটো এখনো বরফের মতো ঠান্ডা হয়ে আছে। সে আর এক সেকেন্ডও এই অভিশপ্ত দোতলার ঘরে কাটাতে রাজি নয়। ল্যাপটপ, জামা কাপড়, ট্রাভেলার ব্যাগ
সব ওই ঘরেই পড়ে রইল। শুভদীপ শুধু ছোঁ মেরে টেবিল থেকে নিজের গাড়ির চাবি আর ওয়ালেটটা তুলে নিল। তারপর প্রায় আছড়ে পড়তে পড়তে কাঠের ঘোরানো সিঁড়ি দিয়ে নিচে নেমে এলো। গজেন, গজেন বুড়ো, গজেন বুড়ো। নিচের তলায় এসে হাঁপাতে হাঁপাতে ডাক দিল শুভদীপ, কিন্তু পুরো বাংলোটা একেবারে খাঁ খাঁ করছে। তার নিজের গলার আওয়াজটাই শুধু ফাঁকা দেওয়ালগুলোতে ধাক্কা খেয়ে ফিরে এলো। শুভদীপ দৌড়ে সামনের বারান্দায় এলো। গত রাতে গজেন বুড়ো এখানেই বেতের মোড়ায় বসে বিড়ি টানছিল, কিন্তু কিন্তু এখন বারান্দা ফাঁকা। লণ্ঠনটা মাটিতে উল্টে পড়ে আছে, কাঁচটা ভাঙা। কোথায় গেল লোকটা? পালিয়েছে নাকি? শুভদীপ বিড়বিড় করল। ঠিক তখনই তার চোখ গেল বারান্দার ডান দিকের মোটা কাঠের পিলারটার দিকে। পিলারের ঠিক মাঝখানটায় একটা গাঢ় লাল রঙের দাগ। শুভদীপ কয়েক পা এগিয়ে গিয়ে ভালো করে দেখল, দাগটা একটা টাটকা রক্ত মাখা হাতের ছাপ। 5টা আঙুলের দাগ স্পষ্ট, আর দাগটা নিচের দিকে ঘষে নেমে গেছে, যেন কেউ পিলারটা খামচে ধরে বাঁচার মরিয়া চেষ্টা করেছিল। শুভদীপের বুকের রক্ত হিম হয়ে গেল। এই রক্তের ছাপ কি গজেন বুড়োর? চামেলির অতৃপ্ত আত্মা কি গত রাতে তার শিকার ফসকে যাওয়ার রাগে নিচের তলায় নেমে এসে গজেন বুড়োকে শেষ করে দিয়েছে? না না, এখন এসব ভাবার সময় নেই। তাকে যে কোনো মূল্যে এই জঙ্গল থেকে বেরোতে হবে। শুভদীপ বারান্দা থেকে নেমে এক ছুটে নিজের ভাড়া করা জিপটার কাছে পৌঁছালো। পকেটে হাত দিয়ে চাবিটা বের করতে যাবে, এমন সময় থমকে দাঁড়ালো সে। জিপটা কেমন যেন একপাশে হেলে আছে। শুভদীপ গাড়ির চারপাশটা ঘুরে দেখল, আর দৃশ্যটা দেখেই তার মাথার ওপর যেন আকাশ ভেঙে পড়ল। জিপের 4টে টায়ারই একেবারে ফালা ফালা করে কাটা। কোনো সাধারণ ছুরি বা ব্লেড দিয়ে কাটা নয়। মনে হচ্ছে কোনো অতিকায় বন্য জানোয়ার তার হিংস্র থাবা দিয়ে টায়ারগুলোকে আক্ষরিক অর্থেই ছিঁড়ে খুঁড়ে দিয়েছে। শুভদীপের হাত থেকে চাবিটা মাটিতে খসে পড়ল। মেন রোড এখান থেকে অন্তত 10 কিলোমিটার দূরে। এই গহীন জঙ্গলে মোবাইল নেটওয়ার্কের কোনো চিহ্ন নেই। আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো, জঙ্গলটা আজ সকাল থেকে অস্বাভাবিক রকমের শান্ত। কোনো পাখির ডাক নেই, কোনো বাঁদরের কিচির মিচির নেই, এমনকি পাতার খসখস শব্দটাও নেই। পুরো মেন্দাবাড়ির জঙ্গলটা যেন একটা দম বন্ধ করা মৃত্যুপুরীতে পরিণত হয়েছে। শুভদীপ বুঝতে পারল সেই অভিশপ্ত সীমানায় আটকা পড়েছে। চামেলির আত্মা বা এই বাংলোর অন্ধকারের গভীরে লুকিয়ে থাকা অন্য কোনো অশুভ শক্তি তাকে কোনোভাবেই জ্যান্ত ফিরতে দেবে না। গজেন বুড়ো নিখোঁজ, গাড়ি অকেজো, বাইরের পৃথিবী থেকে সে পুরোপুরি বিচ্ছিন্ন। গজেন বুড়ো বলেছিল ম্যাকফারসন নামের সেই নিষ্ঠুর ব্রিটিশ সাহেব চামেলিকে খুন করেছিল, কিন্তু সাহেব নিজে কিভাবে মারা গেলেন? এই বাংলোর ভেতরে নিশ্চয়ই এমন কোনো গোপন ইতিহাস লুকিয়ে আছে যা গজেন বুড়ো জানত না। শুভদীপ স্থির দৃষ্টিতে বাংলোটার দিকে তাকালো। ভয় পালানোর বদলে তার ভেতরের ইনভেস্টিগেটিভ থ্রিলার লেখকের জেদ এবার মাথা চাড়া দিয়ে উঠল। রহস্যের শেষ তাকে দেখতেই হবে। মেন্দাবাড়ির এই গহীন অরণ্যে
যে অশুভ শক্তি তাকে ঘিরে ধরেছে, সে তাকে আধ কিলোমিটারও এগোতে দেবে না। বাঁচার একটাই রাস্তা, এই অভিশাপের শেকড়টা খুঁজে বের করে তা চিরতরে নষ্ট করা। শুভদীপ বাংলোর পেছনের দিকে গেল। একতলায় রান্নাঘরের ঠিক পাশেই একটা ছোট পরিত্যক্ত ঘর। দরজায় মরচে ধরা একটা পেল্লাই সাইজের পিতলের তালা ঝোলানো। মনে হচ্ছে বহু দশক ধরে এই ঘরটা কেউ খোলেনি। রান্নাঘরের এক কোণে পড়ে থাকা একটা পুরনো ভারী লোহার শাবল তুলে নিল শুভদীপ। তার ভেতরের ভয়টা এখন মরিয়া জেদে পরিণত হয়েছে। শাবল দিয়ে ৩-৪ বার সজোরে ঘা মারতেই মরচে ধরা তালাটা ছিটকে মাটিতে পড়ল। দরজাটা ঠেলে ভেতরে ঢুকতেই একটা ভ্যাপসা ধুলো আর চামড়া পচার গন্ধ শুভদীপের নাকে এলো। ঘরের ভেতরটা ঘুটঘুটে অন্ধকার। মোবাইল ফোনের ফ্ল্যাশ লাইটটা জ্বালল সে। চারদিকে মাকড়সার জাল আর ডাঁই করে রাখা কিছু পুরনো ঘুম ধরা ব্রিটিশ আমলের আসবাবপত্র। ঘরের এক কোণে একটা ছোট ভারী সেগুন কাঠের ডেস্ক রাখা। ডেস্কের ড্রয়ারটা টানতেই সেটা একটা আওয়াজ করে খুলে গেল। ভেতরে কয়েকটা পুরনো পোকায় কাটা কাগজের স্তূপ, আর তার ঠিক নিচে একটা কালো চামড়ায় বাঁধানো ডায়েরি। চামড়াটা এতটাই পুরনো যে হাত দিলেই খসে খসে পড়ছে। শুভদীপ ডায়েরিটা হাতে তুলে নিল। মলাটের ওপর খোদাই করা কয়েকটা ইংরেজি অক্ষর, জে ম্যাকফারসন, 1946। শুভদীপ ডায়েরিটা নিয়ে দৌড়ে বারান্দার আলোতে এলো। হালকা রোদে বসে সে ডায়েরির পাতা উল্টাতে শুরু করলো। পুরনো হলদেটে পাতায় ফাউন্টেন পেনের ছড়ানো কালিতে লেখা ইংরেজি হরফ। প্রথম দিকের পাতাগুলোতে চা বাগানের হিসেব নিকেশ আর শিকারের গল্প, কিন্তু শেষের দিকের পাতাগুলোতে যা লেখা আছে তা পড়ার পর শুভদীপের শির দাঁড়াবে। আবার সেই হিমশীতল স্রোতটা নামতে শুরু করল। ম্যাকফারসন শুধু একজন বদরাগী নিষ্ঠুর সাহেব ছিলেন না, তিনি ছিলেন এক ভয়ঙ্কর অকাল্টিস্ট বা শয়তানের উপাসক। ডায়েরির একটা পাতায় লাল কালিতে একটা পেন্টাগ্রাম আঁকা। পেন্টাগ্রাম অর্থাৎ 5মুখী তারা। তার নিচে ম্যাকফারসনের ইংরেজি হাতে লেখা, যার বাংলা মানে করলে দাঁড়ায়, অন্ধকারের প্রবর্জন পবিত্র বলি প্রয়োজন। এই উপজাতি মেয়ে চামেলি একেবারে নিখুঁত। তার রূপ আর বন্য সত্তা এক চূড়ান্ত আধার হিসেবে কাজ করবে। শুভদীপের চোখ ছানা বড়া হয়ে গেল। গজেন বুড়ো জানত সাহেব চামেলিকে লালসার বশে খুন করেছিলেন, কিন্তু আসল সত্যিটা আরো কয়েক গুণ বেশি বীভৎস। ম্যাকফারসন চামেলিকে বলে দিয়েছিলেন নিজেকে এক পিশাচের শক্তিতে অমর করার জন্য। শুভদীপ পরের পাতাগুলো দ্রুত চোখ বুলিয়ে গেল। কাঠুরে এটা বাধা দেওয়ার চেষ্টা করেছিল, আবার কুকুরগুলোকে টেনে ছিঁড়ে খেয়েছে। আজ রাতে চামেলিকে আমি ওই মেহগানি খাটের সাথে বেঁধে ফেলব। সে যন্ত্রণায় চলবে, আর তিলে তিলে মৃত্যুর পর তার আত্মা হয়ে উঠবে আমার চিরকালের টোপ। সে পুরুষদের প্রলুব্ধ করে এই ঘরে ডেকে আনবে, আর তাদের জীবনের শক্তি আমার অমরত্বের খিদে মেটাবে। শুভদীপের হাত থেকে ডায়েরিটা খসে পড়ার উপক্রম হলো। তার মানে কাল রাতে যে চামেলি তাকে মৃত্যুর দিকে টানছিল, সে একা নয়, সে শুধু একটা
অসহায় টোপ, যাকে ম্যাকফারসনের পৈশাচিক আত্মা 80 বছর ধরে নিয়ন্ত্রণ করছে। চামেলি নিজের ইচ্ছায় পুরুষদের মানে না। সে ম্যাকফারসনের খিদে মেটাতে তাদের শিকার করে ওই মেহগনি খাটে নিয়ে আসে। আসল শয়তান তাহলে চামেলি নয়, আসল শয়তান হলো খোদ ম্যাকফারসন, যার দানবীয় আত্মা এই বাংলোর প্রতিটি ইট কাঠে মিশে আছে। আর কাল রাতে চামেলির শিকারে বাধা দিয়ে শুভদিব আসলে ওই পিশাচটাকেই সরাসরি চ্যালেঞ্জ করে বসেছে। তখন দুপুর 12টার মতো হবে। সকালের সেই ফ্যাকাশে রোদটা হঠাৎ করে মিলিয়ে যেতে শুরু করলো। শুভদীপ চমকে আকাশ পানে তাকালো। আকাশে মেঘ নেই, কোনো কালবৈশাখীর পূর্বাভাস নেই, অথচ চারপাশটা যেন কোনো এক অদৃশ্য কালো চাদরের আড়ালে ঢাকা পড়ে যাচ্ছে। চারপাশটা অস্বাভাবিক রকমের অন্ধকার হয়ে এলো, আর মেন্দাবাড়ির জঙ্গল ফুঁড়ে ধেয়ে আসতে শুরু করলো এক জমাট বাঁধা সাদা কুয়াশা। সেই কুয়াশা এতটাই ঘন যে কয়েক হাত দূরের বিশাল শাল গাছগুলোকেও আর দেখা যাচ্ছে না। দিনের বেলায় রাতের এই অন্ধকার শুভদীপকে বুঝিয়ে দিল পিশাচ ম্যাকফারসন এবার জেগে উঠেছে। তার শিকার হাতছাড়া হওয়ার প্রতিশোধ নিতে সে নিজেই আসছে। দিনের বেলায় এই অকাল রাত্রি শুভদীপের স্নায়ুর ওপর চরম আঘাত হানল। তার হাতের মুঠোয় শক্ত করে ধরা ম্যাকফারসনের সেই চামড়ায় বাঁধানো ডায়েরিটা। সে বুঝতে পারল কাল রাতে চামেলির শিকারে বাধা দেওয়ার শাস্তি এবার তাকে পেতে হবে। এই কুয়াশা আসলে বাংলোর চারদিকে তৈরি করা একটা অদৃশ্য পাঁচিল, যাতে শুভদীপ কোনোভাবেই পালাতে না পারে। শুভদীপ এক ছুটে বাংলোর ভেতরে ঢুকে সদর দরজাটা সজোরে বন্ধ করে দিল। ভারী লোহার খিলটা তুলে দিয়ে সে হাঁপাতে হাঁপাতে বড় কাঁচের জানলাটার কাছে গিয়ে দাঁড়ালো। কুয়াশা এখন বাংলোর বারান্দা ছুঁয়ে ফেলেছে। চারদিক নিস্তব্ধ, দম বন্ধ করা পরিবেশ। হঠাৎ সেই ঘন সাদা কুয়াশার বুক চিরে একটা অবয়ব ফুটে উঠতে শুরু করলো। কেউ একজন হেঁটে আসছে বাংলোর দিকে। হাঁটার ভঙ্গিটা বড় অদ্ভুত, আড়ষ্ট। দুপাশে হাত দুটো ঝুলছে, যেন শরীরে কোনো প্রাণ নেই। কোনো অদৃশ্য সুতোয় বাঁধা পুতুলের মতো পা ফেলছে। অবয়বটা কুয়াশা ভেদ করে আরেকটু কাছে আসতেই শুভদীপের আর্তনাদ করে ওঠার উপক্রম হল। লোকটার ঘাড়ে মাথা নেই, একটা ধড় হেঁটে আসছে। লোকটার পরনের পুরনো খাকি শার্টটা ফালা ফালা করে ছেঁড়া, বুকের কাছটায় মাংস খাবলে নেওয়া, সাদা পাঁজরগুলো বেরিয়ে আছে। টাটকা রক্তের কালচে দাগ এখনো সেখানে লেগে। ডায়েরির পাতাগুলো শুভদীপের মগজে ফ্ল্যাশব্যাকের মতো ফিরে এলো। কাঠুরিয়াটা বাধা দেওয়ার চেষ্টা করেছিল, আবার কুকুরগুলোকে টেনে ছিঁড়ে খেয়েছে। এই সেই কাঠুরিয়া, চামেলির সেই সাঁওতাল প্রেমিক। 80 বছর আগে ম্যাকফারসনের শিকারী কুকুরগুলো যাকে জ্যান্ত ছিঁড়ে খেয়েছিল। তার মানে এই অভিশপ্ত বাংলোতে শুধু চামেলি নয়, এই বেচারা প্রেমিকের আত্মাও ম্যাকফারসনের পৈশাচিক জাদুতে বন্দী হয়ে আছে। মাথা কাটা ধড়টা বাংলোর বারান্দার ঠিক নিচে এসে থমকে দাঁড়ালো।
শুভদীপ জানলার কাছে গাল ঠেকিয়ে পাথর হয়ে দাঁড়িয়ে আছে। লোকটার তো মাথা নেই, সে দেখবে কি করে? কিন্তু তবুও ধরটা ঠিক শুভদীপের জানলার দিকে ঘুরল। তারপর খুব ধীরে ধীরে তার সেই খাবলে নেওয়া রক্তমাখা ডান হাতটা ওপরে তুলল। ধরটা হাত তুলে ইশারা করল বাংলোর ডান দিকের একেবারে নিচের একটা অংশের দিকে। সেখানে মাটির কাছাকাছি একটা পুরনো মরচে ধরা লোহার গ্রিল লাগানো ভেন্টিলেটর আছে। বাংলোর বেসমেন্ট বা পাতাল ঘরের ভেন্টিলেটর। মাথা কাটা ধরটা বারবার ওই বেসমেন্টের দিকে আঙুল তুলে ইশারা করতে লাগলো, যেন সে ইশারায় বোঝাতে চাইছে ম্যাকফারসনের পৈশাচিক অভিশাপ কাটানোর আসল চাবিকাঠি লুকিয়ে আছে ওই অন্ধকার পাতাল ঘরেই। কয়েক সেকেন্ড পর ধরটা আবার সেই ঘন কুয়াশার ভেতরেই ধীরে ধীরে মিলিয়ে গেল। শুভদীপ ঢোক গিলল। ম্যাকফারসনের এই মরণ ফাঁদ থেকে বাঁচতে হলে তাকে ওই বেসমেন্টেই যেতে হবে। কাঠুরিয়ার অতৃপ্ত আত্মা তাকে পথ দেখাচ্ছে, কারণ সেও মুক্তি চায়। কিন্তু ওই ঘুটঘুটে অন্ধকারে স্যাঁতস্যাঁতে পাতাল ঘরে তার জন্য কি ভয়ঙ্কর জিনিস অপেক্ষা করে আছে তা সে জানে না। মাথা কাটা ধরটা কুয়াশার গভীরে মিলিয়ে যাওয়ার পর শুভদীপ এক মুহূর্ত নষ্ট করল না। ওই বোবা ইশারাটা তার কাছে এখন বাঁচার একমাত্র সূত্র। পিশাচ ম্যাকফারসনের এই মৃত্যু ফাঁদ থেকে বেরোতে হলে তাকে পাতাল ঘরে নামতেই হবে। শুভদীপ হাতের লোহার শাবলটা শক্ত করে চেপে ধরল। বাংলোর একতলার কাঠের ঘোরানো সিঁড়িটার ঠিক নিচেই একটা ভারী মরচে ধরা লোহার দরজা। এটাই বেসমেন্ট বা পাতাল ঘরের রাস্তা। গজেন বুড়ো একবারও এই দরজার কথা তাকে বলেনি। দরজায় তালা নেই, তবে মরচে পড়ে পাল্লা দুটো জ্যাম হয়ে আছে। শুভদীপ শাবলটা দরজার ফাঁকে ঢুকিয়ে নিজের গায়ের সমস্ত জোর দিয়ে একটা হ্যাঁচকা টান দিল। কান ফাটানো একটা শব্দ করে দরজাটা হাঁ হয়ে খুলে গেল। ভেতর থেকে ভক করে বেরিয়ে এলো বহু যুগ ধরে বন্ধ থাকা একটা পাতাল ঘরের গুমোট স্যাঁতস্যাঁতে আর পচা ইঁদুরের গন্ধ। শুভদীপ মোবাইলের ফ্ল্যাশ লাইটটা জেলে ভেতরের দিকে পা বাড়ালো। নিচে নামার সিঁড়িগুলো পাথরের তৈরি, শ্যাওলায় পিছল হয়ে আছে। অত্যন্ত সাবধানে দেওয়ালে হাত রেখে সে নামতে শুরু করল। চারপাশটা নিশ্ছিদ্র অন্ধকার। মোবাইলের এক চিলতে আলো সেই জমাট অন্ধকারকে খুব বেশি দূর কাটতে পারছে না। পাতাল ঘরের ছাদ থেকে টপ টপ করে জল ঝরে পড়ছে। নিচে পৌঁছাতেই শুভদীপ দেখল জায়গাটা একটা বড় সড়ো গুদামের মতো। ডাঁই করে রাখা আছে ব্রিটিশ আমলের ভাঙা চা পাতা রাখার কাঠের বাক্স। তার নজর আটকে গেল ঘরের একেবারে মাঝখানে রাখা ধুলো আর মাকড়সার জালে ঢাকা একটা পেল্লায় লোহার সিন্দুকের ওপর। শুভদীপ ধীর পায়ে সিন্দুকটার কাছে এগিয়ে গেল। ফ্ল্যাশলাইটের আলোয় সে স্পষ্ট দেখতে পেল সিন্দুকের লোহার গায়ে খোদাই করা আছে ম্যাকফারসনের ডায়েরিতে দেখা সেই শয়তানের উপাসনার চিহ্ন, একটা উল্টোনো পেন্টাগ্রাম। সিন্দুকের ডালাটায় তালা লাগানো নেই,
শুধু একটা ভারী লোহার ছিটকিনি দেওয়া। শুভদীপের হাত কাঁপছে, কিন্তু সে জানে পিছু হটার কোনো উপায় নেই। সে শাবল দিয়ে ছিটকিনিটা ঠেলে সরিয়ে সিন্দুকের ভারী ডালাটা সজোরে খুলল। ভেতরে লাল রঙের একটা পুরনো ভেলভেটের কাপড় রাখা, যা এখন পচে কালচে হয়ে গেছে। শুভদীপ কাঁপা কাঁপা হাতে কাপড়টা সরাতেই তার চোখ দুটো বিস্ময় আর আতঙ্কে বড় বড় হয়ে গেল। ভেতরে রাখা আছে একটা কালো চামড়ার চাবুক। চাবুকের হাতলটা কোনো জন্তুর হাড় দিয়ে তৈরি, আর লম্বা চামড়ার ফিতেগুলোতে এখনো লেগে আছে 80 বছর পুরনো শুকিয়ে কালচে হয়ে যাওয়া রক্তের গভীর দাগ। চামেলির রক্ত। এই সেই চাবুক যা দিয়ে ম্যাকফারসন চামেলিকে মেহগনি খাটের সাথে বেঁধে পৈশাচিক উল্লাসে খুন করেছিল। ম্যাকফারসনের ডায়েরির কথাগুলো শুভদীপের মগজে বিদ্যুৎ বেগে খেলে গেল। সাহেব চামেলিকে শুধু রাগের বশে মারেনি, সে নিজেকে অমর করার জন্য শয়তানি আচার অনুষ্ঠান করেছিল। এই রক্তমাখা চাবুকটাই হল ম্যাকফারসনের সেই পৈশাচিক শক্তির আসল আধার। অভিশাপ কাটাতে হলে, চামেলি আর ওই কাঠুরিয়াকে মুক্তি দিতে হলে এই চাবুকটা ধ্বংস করতে হবে। শুভদীপ যেই হাত বাড়িয়ে চাবুকের হাড়ের হাতলটা স্পর্শ করেছে, অমনি একটা হাড় হিম করা ঘটনা ঘটল। চাবুকটা স্পর্শ করা মাত্রই শুভদীপের মনে হলো কয়েক হাজার ভোল্টের একটা বরফ শীতল ইলেকট্রিক শক তার শরীরে খেলে গেল। সে ছিটকে দুহাত পিছিয়ে গেল। ঠিক সেই মুহূর্তে পাতাল ঘরের সেই গুমোট নিস্তব্ধ পরিবেশটা এক লহমায় পাল্টে গেল। বেসমেন্টের দেওয়ালগুলো থরথর করে কাঁপতে শুরু করল। শুভদীপ দেখল দেওয়ালের ফাটলগুলো বেয়ে রক্তের মতো লাল রঙের কোনো তরল চুইয়ে চুইয়ে পড়তে শুরু করেছে। আর তার ঠিক মাথার উপর দোতলার সেই মেহগনি খাটের ঘর থেকে ভেসে এলো এক বুক কাঁপানো দানবীয় অট্টহাসি। হাসিটা চামেলির নয়, একটা ভারী গম্ভীর পৈশাচিক পুরুষালী গলা, যা ডুয়ার্সের এই অভিশপ্ত বাংলোকে আক্ষরিক অর্থেই কাঁপিয়ে তুলল। তুই আমার চাবুক চেয়েছিস? অন্ধকার পাতাল ঘরের ছাদ ফুঁড়ে যেন সাহেবের সেই অশরীরী হুঙ্কার নেমে এলো। শুভদীপ বুঝতে পারল পিশাচ ম্যাকফারসন এবার সশরীরে তার শিকারের সামনে এসে দাঁড়িয়েছে। হুঙ্কারটা সরাসরি শুভদীপের মগজে হাতুড়ির মতো আছড়ে পড়ল। বেসমেন্টের ফাটা দেওয়ালগুলো দিয়ে তখনও সেই কালচে লাল তরল চুইয়ে পড়ছে, আর বাতাস এত ভারী আর দুর্গন্ধযুক্ত হয়ে উঠেছে যে নিঃশ্বাস নেওয়া প্রায় অসম্ভব। শুভদীপ কাঁপা কাঁপা হাতে লোহার সিন্দুক থেকে ম্যাকফারসনের সেই রক্তমাখা চামড়ার চাবুকটা খামচে ধরল। তার বাঁ হাতে ধরা সাহেবের ডায়েরি, আর ডান হাতে ওই পৈশাচিক আধার। শুভদীপ জানে পিশাচকে শেষ করতে হলে আগুন ছাড়া আর কোনো উপায় নেই। ঠিক তখনই বেসমেন্টের এক কোণে পুরনো জেনারেটরের পাশে রাখা একটা মূর্ছে ধরা টিনের জেরিক্যান তার চোখে পড়ল। কেরোসিন। সে ছোঁ মেরে জেরিক্যানটা তুলে নিয়ে পাথরের সিঁড়ি বেয়ে ওপরে দৌড় লাগালো। একতলার কাঠের ঘোরানো সিঁড়ির কাছে উঠে আসতেই শুভদীপের মনে হলো
সে যেন একটা হিমঘরে ঢুকে পড়েছে। জানলার বাইরের সেই অকাল কুয়াশা এখন বাংলোর ভেতরেও ঢুকতে শুরু করেছে। চারপাশটা আবছা। সিঁড়ির ল্যান্ডিংয়ে পৌঁছতেই শুভদীপের পা ভয়ে অসাড় হয়ে গেল। দোতলার সিঁড়ির ঠিক মাথায় অন্ধকার ফুঁড়ে দাঁড়িয়ে আছে এক অতিকায় ছায়ামূর্তি। লোকটার উচ্চতা অন্তত 7 ফুট, পরনে ব্রিটিশ আমলের পুরনো হান্টিং স্যুট। শরীরটা সাধারণ মানুষের নয়, পুরো শরীরটা যেন একটা জমাট বাঁধা কালো ধোঁয়া দিয়ে তৈরি, যার ভেতর থেকে ঠিকরে বেরোচ্ছে এক চরম পৈশাচিক আক্রোশ। আর তার মুখাবয়বের জায়গায় জ্বলছে দুটো গনগনে লাল জ্বলন্ত কয়লার মতো চোখ। পিশাচ ম্যাকফারসন, 80 বছরের পুরনো এক শয়তানের উপাসক, আজ সশরীরে তার সামনে। শুভদীপকে সবচেয়ে বেশি চমকে দিল ছায়ামূর্তিটার ঠিক পায়ের কাছে পড়ে থাকা দৃশ্যটা। সাহেবের পায়ের কাছে মেঝেতে কুঁকড়ে পড়ে আছে একটা ফ্যাকাশে অবয়ব। চামেলি। কাল রাতের সেই কামার্ত ভয়ঙ্কর চামেলি আজ আর নেই। পিশাচ ম্যাকফারসনের জুতোর নিচে সে এক অসহায় শিকল পরা কুকুরের মতো গোঙাচ্ছে। সাহেবের অশরীরী বুট জুতো চামেলির ফ্যাকাশে পিঠের উপর চেপে বসে আছে। শুভদীপ এবার স্পষ্ট বুঝতে পারল চামেলি কোনো স্বাধীন আত্মা নয়, সে এই দানবের অনন্তকালের বন্দি দাসী। তাকে জোর করে এই ফাঁদ পাততে বাধ্য করা হয়। ম্যাকফারসনের সেই গনগনে লাল চোখ দুটো সোজা শুভদীপের হাতের চাবুকটার দিকে গিয়ে পড়ল। ওটা আমার অমরত্বের চাবিকাঠি, দিয়ে দে ওটা, নইলে তো চামড়া ছাড়িয়ে আমি এই বাংলোর দেওয়ালে টানাবো। সাহেবের গলাটা যেন কোনো গভীর পাতকুয়োর ভেতর থেকে উঠে আসা কণ্ঠের প্রতিধ্বনি। ছায়ামূর্তিটা সিঁড়ি দিয়ে ভারী পায়ে এক ধাপ নিচে নামতেই পুরো বাংলোটা আরেকবার সজোরে কেঁপে উঠল। জানলার সার্সিগুলো ঝনঝন করে উঠল। ম্যাকফারসনের সেই 7 ফুট লম্বা কালো ধোঁয়ায় তৈরি পৈশাচিক শরীরটা যখন সিঁড়ি বেয়ে প্রবল আক্রোশে নিচের দিকে ধেয়ে আসছে, তখন শুভদীপের শিরদাঁড়া দিয়ে আক্ষরিক অর্থেই বরফ শীতল মৃত্যুর স্রোত বয়ে যাচ্ছে। সাহেবের সেই ধারালো থাবা শুভদীপের গলা থেকে আর মাত্র কয়েক হাত দূরে, আর কয়েক সেকেন্ডের মধ্যেই সাহেবের ওই কালো থাবা তার গলা পেঁচিয়ে ধরবে। সাহেব ডান হাতটা বাড়ালেন, ধারালো পৈশাচিক নখওয়ালা একটা কালো থাবা। অ্যাড্রিনালিনের চূড়ান্ত মাত্রায় শুভদীপের মগজ এবার বিদ্যুৎ বেগে কাজ করে উঠল। পালানোর উপায় নেই, পেছনের সদর দরজা জ্যাম হয়ে আছে। বাঁচার একটাই আদিম উপায়, আগুন। পিশাচ ম্যাকফারসন তখন প্রায় শুভদীপের ঘাড়ের কাছে এসে পড়েছে। তার নিঃশ্বাসে কবরস্থানের হাড় জমানো দুর্গন্ধ। শুভদীপের হাতের কেরোসিনের জেরিক্যানটা ছলকে উঠল। শুভদীপ আর এক মুহূর্ত নষ্ট না করে বাঁ হাতের জেরিক্যানের ঢাকনাটা দাঁত দিয়ে কামড়ে খুলে ফেলল। তারপর নিজের চারপাশের কাঠের মেঝের ওপর গোল করে হুড়হুড় করে কেরোসিন ঢালতে শুরু করল। পুরনো শুকনো কাঠ নিমেষে তেল শুষে নিতে লাগল। শুভদীপের পকেটে দেশলাই আছে। শুভদীপ এক ঝটকায় পকেট থেকে দেশলাই বাক্সটা বের করল। হাত প্রচণ্ড কাঁপছে। প্রথম কাঠিটা ঘষতেই ভেঙে গেল। ম্যাকফারসনের অট্টহাসি তখন কানের পর্দায় ফাটল ধরাচ্ছে। দ্বিতীয় কাঠি। হলুদ শিখাটা জ্বলে উঠতেই
শুভদীপ কাঠিটা সোজা কেরোসিন ভেজা মেঝের ওপর ছুঁড়ে দিল। শুভদীপের চারদিকে দাউ দাউ করে জ্বলে উঠল এক গোলাকার আগুনের দেওয়াল, আগুনের বৃত্ত। শিখাগুলো প্রায় বুক সমান উঁচুতে লাফিয়ে উঠল। আর ঠিক সেই মুহূর্তে ম্যাকফারসনের ছায়ামূর্তিটা সেই আগুনের দেওয়ালে সজোরে ধাক্কা খেল। পিশাচটা ভয়ঙ্কর কান ফাটানো আর্তনাদ করে ছিটকে কয়েক পা পিছিয়ে গেল। না না না! আগুন পবিত্রতার প্রতীক। অশুভ ছায়া কখনো সরাসরি আগুন পার হতে পারে না। আগুনের আঁচে শুভদীপের চামড়া জ্বলতে শুরু করেছে, কিন্তু সে জানে এই বৃত্তের ভেতরেই সে এখন সবচেয়ে নিরাপদ। বৃত্তের বাইরে দাঁড়িয়ে পিশাচ ম্যাকফারসন রাগে ফুঁসছে। তার লাল জ্বলন্ত কয়লার মতো চোখ দুটো যেন শুভদীপকে ভস্ম করে দিতে চাইছে। তোর এই সামান্য আগুন আমাকে আটকাতে পারবে না, নরকের কীট! ম্যাকফারসনের গলাটা পুরো বাংলোর দেওয়ালে প্রতিধ্বনিত হল। সাহেব যখন নিজে আগুনের বৃত্ত পার হতে পারলেন না, তখন তিনি চরম পৈশাচিক চালটা চাললেন। তিনি ঘুরে তাকালেন মেঝেতে কুঁকড়ে পড়ে থাকা চামেলির ফ্যাকাশে আত্মাটার দিকে। যা, ওকে টেনে বের কর, আমার চাবুকটা নিয়ে আয়! সাহেবের হুঙ্কারে চামেলির আত্মা থরথর করে কেঁপে উঠল। চামেলি দু হাতে নিজের মুখ ঢেকে মাথা নাড়ল। সে আগুনে যেতে চায় না। 80 বছর আগে সাহেবের চাবুকের পর এই আগুনই তার সবচেয়ে বড় আতঙ্ক। কিন্তু পিশাচের জাদুর শেকল তার গলায় বাঁধা। ম্যাকফারসন কালো থাবা দিয়ে একটা অদৃশ্য টান দিতেই চামেলির আত্মা মাটি দিয়ে ঘষতে ঘষতে আগুনের বৃত্তের দিকে এগোতে বাধ্য হলো। চামেলির অস্ফুট আর্তনাদ শুভদীপের কানে এলো। পরক্ষণেই সাহেবের পৈশাচিক নিয়ন্ত্রণে চামেলির চোখের সেই শূন্যতা আর অসহায়তা মুছে গিয়ে ফুটে উঠল এক চরম হিংস্রতা। চামেলি জানোয়ারের মতো লাফিয়ে সোজা আগুনের বৃত্তের উপর এসে পড়ল। আগুনের শিখা চামেলির অর্ধস্বচ্ছ আত্মাকে স্পর্শ করা মাত্রই তার শরীর দাউ দাউ করে জ্বলতে শুরু করল। চামেলির সেই মোহময়ী রূপ নিমেষে গলে গিয়ে আবার সেই পোকা কিলবিল করা অর্ধদগ্ধ কুলিতে পরিণত হল। এক বীভৎস আকাশ ফাটানো আর্তনাদ করতে করতে জ্বলন্ত চামেলি আগুনের বৃত্ত ভেদ করে ভেতরে ঢুকে এলো। শুভদীপ কিছু বুঝে ওঠার আগেই চামেলির দুটো জ্বলন্ত হাত সাপের মতো এগিয়ে এসে শুভদীপের দুটো পা আষ্টে পৃষ্ঠে জাপটে ধরল। চামেলির জ্বলন্ত হাত দুটো শুভদীপের পা এমন শক্ত করে জাপটে ধরল যে মনে হলো যেন লোহার সাঁড়াশি দিয়ে কেউ তার হাড় গুঁড়িয়ে দিচ্ছে। চামেলির হাতের ছ্যাঁকায় শুভদীপের প্যান্টের কাপড় পুড়তে শুরু করেছে। সে প্রাণপণে মেঝের উপর খামচে ধরে বাঁচার চেষ্টা করছে, কিন্তু চামেলির পৈশাচিক শক্তির কাছে সে নেহাতি শিশু। চামেলি তাকে প্রাণপণে টেনে আগুনের বাইরে ম্যাকফারসনের পায়ের কাছে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। শুভদীপ মেঝের উপর হুমড়ি খেয়ে পড়ে গেল। তার এক হাতে ম্যাকফারসনের ডায়েরি আর অন্য হাতে সেই রক্তমাখা চাবুক। চামেলির জ্বলন্ত খুলিটা শুভদীপের পায়ের কাছে। তার চোখের কোটর থেকে গড়িয়ে পড়ছে আগুনের টুকরো। বৃত্তের বাইরে দাঁড়িয়ে পিশাচ ম্যাকফারসন পৈশাচিক উল্লাসে অট্টহাসি আসছে। তার লাল গনগনে চোখ দুটো শুভদীপের হাতের চাবুকটার দিকে স্থির। তুই আর পালাতে পারবি না, আমার চাবুকটা ভালায় ভালায় দিয়ে দে। সাহেবের হুঙ্কারে
কাঠের বাংলোর ছাদ থরথর করে কাঁপছে। শুভদীপ বুঝতে পারল আর কয়েক সেকেন্ডের মধ্যেই সে ওই পিশাচের পায়ের তলায় পিষে মরবে। চামেলির জ্বলন্ত খুলিটা তার হাঁটুর কাছে। তাকে এখনই চরম সিদ্ধান্ত নিতে হবে। শুভদীপ নিজের শেষ শক্তিটুকু এক করে উঠে বসার চেষ্টা করল। তোর এই পৈশাচিক খেলার আজ এখানেই শেষ, শয়তান। শুভদীপ চিৎকার করে উঠল। তারপর ডান হাতটা শূন্যে তুলে চাবুক আর ডায়েরিটা সে সজোরে ছুঁড়ে দিল তার নিজের তৈরি করা আগুনের বৃত্তের একেবারে মাঝখানে, যেখানে কেরোসিনের শিখাগুলো সবচেয়ে বেশি দাউ দাউ করে চলছে। পিশাচ ম্যাকফারসনের সেই উল্লাসের অট্টহাসি নিমেষে এক কান ফাটানো হাড় হিম করা আর্তনাদে পরিণত হলো। আগুনের লেলিহান শিখা চাবুকের শুকনো চামড়া আর ডায়েরির পাতাগুলো স্পর্শ করা মাত্র এক অভাবনীয় ঘটনা ঘটল। পুরো বাংলোটা যেন উচ্চ মাত্রার কোনো ভূমিকম্পে কেঁপে উঠল। শুভদীপের কানের পর্দা ফেটে যাওয়ার জোগাড়। বৃত্তের বাইরে ম্যাকফারসনের সেই 7 ফুট লম্বা ছায়ামূর্তিটার গায়ে অদৃশ্য আগুন ধরে গেছে। পিশাচটা 2 হাতে মাথা চেপে ধরে মেঝেতে আছড়ে পড়ল। চাবুকটা যত পুড়ছে, পিশাচ ম্যাকফারসনের শরীরটা ততটাই দাউ দাউ করে এক অশুভ নীলচে আগুনে ভস্ম হতে শুরু করেছে। পিশাচের সেই আর্তনাদ ধীরে ধীরে ডুয়ার্সের বাতাসে মিলিয়ে গেল। কালো ধোঁয়ার শরীরটা নীল আগুনে পুড়ে একেবারে নিশ্চিহ্ন হয়ে গেল। আর সেই মুহূর্তে শুভদীপ অনুভব করল তার পা জাপটে ধরা চামেলির হাতের সেই জ্বলন্ত পৈশাচিক টানটা আলগা হয়ে গেছে। শুভদীপ হাঁপাতে হাঁপাতে উঠে বসল। সে দেখল চামেলির শরীরের সেই বীভৎস অর্ধদগ্ধ খলির রূপটা জাদুর মতো বদলে যাচ্ছে। আগুনের শিখা তাকে আর পোড়াচ্ছে না, বরং 80 বছরের অভিশাপ থেকে তাকে মুক্ত করে তুলছে। চামেলির সেই মোহময়ী শান্ত সাঁওতাল মেয়ের মুখটা শেষবারের মতো ফিরে এলো। তার চোখের সেই শূন্যতা বা লালসা আর নেই। সেখানে এখন এক অদ্ভুত স্বর্গীয় প্রশান্তি। চামেলি শুভদীপের চোখের দিকে তাকিয়ে তার ফ্যাকাশে ঠোঁট নেড়ে অস্ফুট স্বরে শুধু একটা শব্দ উচ্চারণ করল, মুক্তি। তারপর ভোরের কুয়াশার মতো চামেলির আত্মা সেই আগুনের ধোঁয়ার সাথে মিশে চিরকালের মতো শূন্যে মিলিয়ে গেল। ম্যাকফারসন আর চামেলি বিদায় নিলেও বাস্তবের আগুন তখন ভয়ঙ্কর রূপ ধারণ করেছে। কেরোসিনের আগুন পুরনো কাঠের বাংলোর দেওয়াল বেয়ে দোতলার ছাদে পৌঁছে গেছে। চারদিক ধোঁয়ায় ভরে গেছে। শুভদীপ আর এক মুহূর্ত দেরি করল না। সে নিজের প্যান্টের আগুনটা হাত দিয়ে নিভিয়ে ধোঁয়ার ভেতর দিয়ে অন্ধের মতো ছুট লাগালো সিঁড়ির দিকে। কাঠের সিঁড়িগুলো তখন জ্বলছে। শুভদীপ প্রায় আছড়ে পড়তে পড়তে একতলায় নেমে এলো। সদর দরজাটা জ্যাম হয়ে থাকলেও আগুনের তাপে কাঠের পাল্লাগুলো দুর্বল হয়ে পড়েছিল। শুভদীপ নিজের পুরো শরীরের ভার দিয়ে দরজায় একটা সজোরে ধাক্কা মারতেই পাল্লা দুটো মড়মড় করে ভেঙে বাইরে ছিটকে পড়ল। শুভদীপ বারান্দা পেরিয়ে সোজা সামনের ভেজা ঘাসের ওপর এসে হুমড়ি খেয়ে পড়ল। ঠিক কয়েক সেকেন্ড পরেই একটা বিকট শব্দ করে ব্রিটিশ আমলের সেই অভিশপ্ত বাংলোর দোতলার ছাদটা হুড়মুড় করে ভেঙে পড়ল। দাউ দাউ করে জ্বলতে থাকা আগুনের লেলিহান শিখা ডুয়ার্সের কালো আকাশ আলোকিত করে তুলল। শুভদীপ ঘাসের ওপর শুয়ে হাঁপাচ্ছে। তার সারা গায়ে
কালশিটে, জামা কাপড় পোড়া, কিন্তু সে বেঁচে আছে। ডুয়ার্সের আকাশের দিকে তাকিয়ে সে দেখল সেই অকাল জমাট কুয়াশাটা কেটে গিয়ে দিনের আলো ফুটতে শুরু করেছে। জঙ্গল যেন এক দীর্ঘ দুঃস্বপ্ন থেকে জেগে উঠল। পাখিরা আবার ডাকতে শুরু করেছে। গজেন বুড়োকে আর কোথাও দেখা গেল না। সে কি সত্যি কোনো মানুষ ছিল নাকি ওই অভিশাপেরই কোনো অংশ, তা শুভদীপ কোনো দিন জানতে পারবে না। তবে সে এটুকু জানে, ম্যাকফারসনের পৈশাচিক মায়াজাল আজ চিরতরে ধ্বংস হয়েছে। শুভদীপ ধীরে ধীরে উঠে দাঁড়ালো। তার জিপটা নষ্ট, তাকে হেঁটে মেন রাস্তা পর্যন্ত পৌঁছাতে হবে। শরীরের প্রচণ্ড ক্লান্তি, কিন্তু মনে এক অদ্ভুত শান্তি। একজন ঔপন্যাসিক হিসেবে ডুয়ার্সের এই নিশিথিনীর ডাক তাকে তার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর এবং রোমাঞ্চকর গল্পটা উপহার দিয়ে গেল। যে গল্প হয়তো কোনোদিন কোনো বইয়ের পাতায় ছাপা হবে না, কিন্তু তার মগজে চিরকাল একটা হিমশীতল আতঙ্কের স্মৃতি হয়ে জল জল করবে। শুনছিলেন সুলেখক অমিতাভ সাহার কলমে ডুয়ার্সের নিশিথিনী। আজকের গল্পের সূত্রধার ও গল্প পাঠে আমি দেবাঞ্জন। শুভদীপের চরিত্রে সৌরদীপ, গজেন বুড়োর চরিত্রে ফিদা, চামেলির ভূমিকায় তানিশা, ম্যাকফারসনের চরিত্রে সাগর নীল। শব্দ সংযোজন ও আবহ তৎপুরুষ প্রোডাকশন। নাট্যরূপ ফিদা। প্রচ্ছদ ও মোশন গ্রাফিক্স উষ্ণিস। সমগ্র পর্ব পরিচালনায় টিম অন্ধকারের ডায়েরি। আমাদের আজকের গল্পটি ভালো লাগলে একটি লাইক করবেন ও যারা এই ধরনের গল্প শুনতে ভালোবাসেন তাদের সাথে শেয়ার করবেন। আর হ্যাঁ, চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কিন্তু সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে দিন, তাহলেই সব গল্পের নোটিফিকেশন সবার আগে আপনার কাছে এসে পৌঁছবে। ফিরছি পরের গল্প নিয়ে আগামী শনিবার ঠিক দুপুর 12:30টায়। আপনারা শুনতে থাকুন অন্ধকারের ডায়েরি। ভয় যেখানে বাস্তব, অন্ধকার সেখানে গভীর।